পরিবহন ধর্মঘটে অচল সিলেট, অটোরিকশা সহ সব যানবাহন চলাচল বন্ধ, দুর্ভোগে নগরবাসী ও দূরপাল্লার যাত্রীরা। মাঝারি শৈত্যপ্রবাহে বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত, তীব্র শীতে গবাদি পশু নিয়েও বিপাকে খামারি ও গৃহস্থরা। বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল অস্ত্রোপচারে সংকটের রোগী, চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ। আমাদের সঙ্গে আছি আমি সুমনা সুমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে সারা দেশের সাথে সিলেট বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। সিলেট বিভাগের 4 জেলার মধ্যেও বাস, মিনি বাস চলাচলও বন্ধ রয়েছে। সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। সমস্যার সমাধানে প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। এদিকে 5 দফা দাবিতে সোমবার বিকেল থেকে 72 ঘন্টা ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি। নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বেশি দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আমারটা লাগাইয়া দেখলি এমন 3-4 দিন আগের যেগুলো যাত্রীরা এসে টিকিট নিয়ে নিয়েছিল সেগুলো আমরা ফেরত দিতেছি। ব্যাংক থেকে যখন আসছি এখানে নাইমায় দেখি যে হরতাল ধর্মঘট চলতেছে, তখন কিভাবে বাড়িতে যাবো, খুব ভোগান্তির মাঝে আছি। এই শ্রমিক ধর্মঘটের কারণে দেখেন মৌলভীবাজারে যেখানে 90 টাকার ভাড়া, এখানে আমি 800 টাকায় যাইতে হচ্ছে। আমরা চাচ্ছি এটা খুব দ্রুত এটা সমস্যার সমাধানটা হওয়াটা বেটার, কারণ জনগণ বিভিন্ন জায়গায় যেতে পারছে না। পরিবহন ধর্মঘট নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, ধর্মঘটের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আর শ্রমিকদের দাবি আসলে কি নিয়ে, তাদের অভিযোগটা কি? প্রথমে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আসলে যে পরিবহন ধর্মঘটটি হচ্ছে সিলেটের সাথে সারা বাংলাদেশের যোগাযোগটা, সড়কপথে যোগাযোগটা অনেকটাই বিচ্ছিন্ন। এর মূল যৌক্তিকতা আসলে নেই, কারণ পাথর কোয়ারি খুলে দেওয়ার সাথে সম্পৃক্ততা রয়েছে পাথর ব্যবসায়ীদের কিংবা পাথর সংশ্লিষ্ট যেসব পণ্য পরিবহন খাত রয়েছে, যেমন ট্রাক, পিকআপ মালিক সমিতি, মূলত তারাই এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে। অর্থাৎ সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক মালিক ঐক্য পরিষদ, এবং তাদের এই ধর্মঘট আহ্বানের সাড়া দিয়ে সিলেটের যে বাস, মিনি বাস যে রয়েছে লেগুনা, তারা একাত্মতা পোষণ করেছে এবং একাত্মতা প্রকাশ করেই তারা আজকের এই সকাল থেকে ধর্মঘট পালন করছে। সকাল থেকে সিলেটে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এবং কোনো বাস প্রবেশ করতেও দেওয়া হয়নি, যেহেতু সিলেটের হবিগঞ্জ পর্যন্ত এই ধর্মঘট, অর্থাৎ সিলেটের 4টি জেলাতে এই ধর্মঘট চলছে। কোনো আন্তজেলা বাস, কোনো উপজেলার বাস ছাড়তে দেখা যায়নি সকাল থেকে। তবে বিকেলে আমরা দেখতে পেয়েছি যে 2-1টি করে বিভিন্ন বাস, যেমন সিলেট থেকে জকিগঞ্জ, কানাইঘাট, বড়লেখা, এইসব 2-1টি বাস ছাড়ছে। তবে তাতেও রাস্তায় নানা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমরা শুনতে পেরেছি। অপরদিকে গতকাল সকাল থেকে সিএনজি চালিত অটোরিকশার 5 দফা দাবিতে তারাও ধর্মঘট করছে। এতে করে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়েছে। সিএনজি অটোরিকশা যে সিকিউরিটি গ্রিল, সেটি কিন্তু সিলেটে সিএনজি চালিত অটোরিকশারা ব্যবহার করে না, এবং পুলিশ কর্তৃপক্ষ এই গ্রিলটি ব্যবহারের জন্য যখন জোর দাবি জানিয়েছে, এবং এই বিষয়টি নিয়ে তারা কয়েকদিন আগে মানববন্ধন করেছিল, এবং মানববন্ধন করার পরবর্তী পর্যায়ে যখন সুরাহা হয়নি, তারা এই ধর্মঘটের আহ্বান করেছে। তাদের 5 দফা দাবির মধ্যে অন্যতমটি হচ্ছে, তারা যেটি বলছে যে এই সিকিউরিটি গ্রিল তারা লাগাতে চায় না। এতে করে যে সিএনজি অটোরিকশা যে গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়, সেখানে যাত্রী তারা কম তুলতে পারবে। অপরদিকে তারা বলছে যে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ হয়রানি করে থাকে, রেজিস্ট্রেশন বিহীন সিএনজি কিংবা রেজিস্ট্রেশনের কাগজ দেখাতে না পারলে। এই নানাবিধ বিষয় নিয়ে তারা আসলে 5 দফা দাবি নিয়ে তারা এই ধর্মঘট আহ্বান করেছে। একদিকে যেমন সিলেটে অটোরিকশা নেই, এবং অপরদিকে এই যে গণপরিবহন সেগুলোও কিন্তু নেই। এ যার কারণে সিলেটে এই মুহূর্তে জনজীবন প্রায় বিপর্যস্ত, এবং তারা আসলে কোনো ধরনের অনেক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে প্রশাসনের সঙ্গে একটি বৈঠকের কথা ছিল, সেটি কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হওয়ার বিষয়ে?
আজকে সকাল থেকে ধর্মঘট যে ডাকটি দেওয়া হয়েছে তার আগে গতকাল রাতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে সিলেট বিভাগীয় ট্রাক মালিক এবং শ্রমিক যে ঐক্য পরিষদ তারা বৈঠক করেছে। তখন কোনো ফলপ্রসূ সমাধান আসেনি এবং এখন পর্যন্ত শ্রমিক নেতাদের অভিযোগ প্রশাসন তাদেরকে এখন পর্যন্ত ডাকেনি কিংবা এই ধর্মঘট নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি বা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আসলে গ্রহণ করা হয়নি। সিলেটের পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। কিছুদিন ধরেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বিভিন্ন জেলায়। তীব্র শীতে গবাদি পশু নিয়েও বেড়েছে ভোগান্তি। শীতের প্রকোপ থেকে গবাদি পশু বাঁচাতে নানা ব্যবস্থা নিচ্ছেন খামারি ও গৃহস্থরা। মেহেরপুরে 4 দিন ধরে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। ঘন কুয়াশা না থাকলেও হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে যোগ হয়েছে গবাদি পশু নিয়ে বাড়তি চিন্তা। পুরনো কাপড় চটের বস্তা দিয়ে গবাদি পশুকে ঢেকে রাখছেন গৃহস্থরা। একই অবস্থা জামালপুর, জয়পুরহাট, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে ঠান্ডাজনিত রোগ বাড়ছে গবাদি পশুদের মধ্যে। জামালপুরে তীব্র শীতে যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। গরু বাছুরেরা তো কথা বলতে পারে না, এদের কষ্ট কি করে বুঝবো আমরা। এখন আমরা ওই কম্বল টম্বল কেতা কাপড় জড়ি কোন রকম ঢাকি ঢুকি রাখতে হয়। এদের অবস্থা খুব খারাপ, এরা খাওয়া দাওয়া সারান দিচ্ছে প্রায়। আমাদের অবস্থাও খুব খারাপ। গরুর কাবু হয়ে গেছে গা, আমাদের পালাই কঠিন হয়ে গেছে গা। অনেকের অভিযোগ প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। গবাদি পশুর চিকিৎসায় খরচ করতে হচ্ছে বাড়তি অর্থ। অন্যদিকে জনবল সংকটে দোহাই দিচ্ছে পশু সম্পদ অধিদপ্তর। পুরা রোগ, গলা ফোলা রোগ, এই ধরনের রোগগুলো বেশি এবং এই ধরনের রোগ হলে গরু সাধারণত বাঁচে না বললেই চলে। এর কোনো ট্রিটমেন্ট বা পশু পালন বিভাগ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। যতগুলো রোগী আসতেছে প্রতিদিন সেগুলো নিয়ে চলতে গিয়ে হিমশিম খাওয়ার মতো অবস্থা। সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে লোক আরো বাড়ানো উচিত। আর ভেটেরিনারি সার্জন আমাদের একজন ডক্টর দিয়ে আসলে পুরো উপজেলা কাভার দেওয়া খুব কঠিন। দেখা দিয়েছে পশুখাদ্য সংকটও। খামারিরা বলছেন ব্যবসায়ীরা পশুখাদ্যের দাম বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। গোখাদ্যের দাম অনেক বেশি, ফলে খড়ের মূল্য বেশি, ভুসির মূল্য বেশি, ফিডের মূল্য বেশি। এই সমস্যাগুলোতেই আমরা বেশি ভুগতেছি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, জেলায় শীতের প্রকোপ কেমন আর ছিন্নমূলদের সহায়তা, সরকারি বেসরকারি সহায়তা কেমন দেখছেন বা উদ্যোগ কেমন দেখছেন আপনি? আসলে গত 4 দিন ধরে কিন্তু মেহেরপুরে শীতের তীব্রতা আছে খুব বেশি, যেহেতু তাপমাত্রা হঠাৎ করে নেমে গেছিল, কারণ 10 ডিগ্রির নিচে আছে। আজকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 0.3 ডিগ্রি বেড়ে সেখানে তার 10 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তার ফলে কিন্তু গত 4 দিন ধরে কিন্তু মেহেরপুরে শীতের তীব্রতা বেশি আছে, কিন্তু এর সাথে বাতাস থাকায় কিন্তু শীতের তীব্রতা বেশ কয়েক গুণ বেড়ে গেছে। তার ফলে যেহেতু শীতের তীব্রতা বেড়ে গেছে সেক্ষেত্রে মানুষ কিন্তু আসলে জনজীবন কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। সকালের দিকে খুব কষ্ট, যদিও সূর্যের আলো বা 10টা-11টার বেলা 11টার বাজার পর কিন্তু মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। তবে ছিন্নমূল মানুষরা আছে কিন্তু অনেক কষ্টে, কারণ অধিকাংশ ছিন্নমূল মানুষের কিন্তু এখন পর্যন্ত শীত বস্ত্র আসলে জেলা প্রশাসন বা বেসরকারি উদ্যোগে কিন্তু এখনো দেওয়া শুরু হয়নি। যার ফলে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আমার পিছনে দেখবেন যে ছিন্নমূল মানুষের যারা আছে আসলে ভাসমান মানুষেরা, এরা কিন্তু মূলত এইখানে যে পলিথিন দিয়ে কিন্তু শেড করে এই ঘরের মধ্যে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে যে ঠান্ডা শুরু হয়, এই ঠান্ডা কিন্তু রাত ভোর থাকে এবং সকাল পর্যন্ত কিন্তু রাতভর কিন্তু এই ঠান্ডার কারণে থাকে। যার ফলে কিন্তু মানুষের স্বস্তি বা স্বাভাবিক জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। যার ফলে এই ছিন্নমূল মানুষের কাছে কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসন বা বেসরকারি কোনো উদ্যোগে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে শীতের বস্ত্র বিতরণ করার সেভাবে এখনো চোখে পড়েনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারিভাবে যেসব শীত বস্ত্র এসেছে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে, সেগুলো খুব দ্রুতই ছিন্নমূল যারা মানুষ, অসহায় মানুষ, শীতার্থ মানুষ, তাদের মধ্যে বিতরণ করা হবে। রাজিবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খাগড়াছড়ির দিঘি নালার ছোট মেরুং বাজারে বঙ্গবন্ধু স্কয়ারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও ছিঁড়ে ফেলে তারা। সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রতিবাদে বিকেলে মেরুং বাজারে বিক্ষোভ সমাবেশ করবে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুষ্টিয়ায় 5 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং 18 ডিসেম্বর কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ধারণা করা হচ্ছে যেহেতু এটা রাতে কোনো একটা সময় এটা ঘটেছে, তো এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে যে এটা কে বা কারা এটা ঘটনা ঘটাতে পারে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,329 জনের। 161টি ল্যাবে 24 ঘন্টায় 15,145 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.70%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,03,501 জনে। সুস্থ হয়েছেন আরও 2,235 জন। এ নিয়ে মোট সুস্থ 4,41,929 জন। প্রথম ধাপে 18 ক্যাটাগরিতে করোনার টিকা পাবেন 51,84,000 মানুষ। এর মধ্যে 10 লাখ টিকা পাবেন সরকারি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। পাড়া মহল্লায় মাইকিং প্রচার ও বাড়ি বাড়ি গিয়ে নাম তালিকা চূড়ান্ত করবে এলাকা ভিত্তিক কমিটি। এছাড়া জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে অনলাইনেও। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে আশার আলো হয়ে দেখা দিয়েছে করোনার টিকা। দেশে প্রথম ধাপে টিকা পাবেন 51,84,282 জন। কারা থাকছেন এই তালিকায় তা নিয়ে যেন আলোচনার শেষ নেই। সবার আগে টিকা পাবেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। সরকারি হাসপাতালে করোনা ইউনিটের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ 3,32,027 জন। বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোভিড ইউনিটের 6 লাখ স্বাস্থ্যকর্মী। এরপরেই টিকা পাবেন সরকারি বেসরকারি নন কোভিড হাসপাতালের 1,20,000 স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মীদের পরেই প্রথম ধাপেই টিকা পাবেন 2,10,000 মুক্তিযোদ্ধা। সংক্রমণ ঝুঁকিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5,46,619 সদস্য, মাঠ পর্যায়ের 50,000 গণমাধ্যম কর্মী, সচিবালয়, জেলা ও উপজেলা পর্যায়ের 5,000 কর্মকর্তা, সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর সহ 1,78,298 জন জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন, পৌরসভার 1.5 লাখ সেবাকর্মী, জরুরি সেবা খাত ও ফায়ার সার্ভিসের 4 লাখ সদস্য, বিমানবন্দর, স্থল, সমুদ্র ও নৌবন্দরে কাজ করা 1,50,000 কর্মী, বিদেশগামী 1,20,000 অদক্ষ প্রবাসী শ্রমিক, জেলা উপজেলা পর্যায়ের 4 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, 1,97,621 ব্যাংক কর্মকর্তা কর্মচারী, করোনায় মৃতদের দাফন ও সৎকারে নিয়োজিত 75,000 কর্মী, মসজিদের প্রবীণ ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের 5,86,000 সদস্য। এছাড়া HIV, যক্ষ্মা, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ আক্রান্তদের 6,25,000 জনকে টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, মহামারী প্রতিরোধ ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য 78,000 টিকা রিজার্ভ রাখা হবে। দেখা যাবে যে প্রথম দিন হয়তো হেলথ ওয়ার্কার পেয়ে গেল, 3-4 দিনের মাথায় জার্নালিস্ট চলে আসতেছে, অথবা আমার অ্যাডমিন ক্যাডার চলে আসতেছে। একটা কথা আমি একদম সহজ হয়ে বলতে চাই, পর্যায়ক্রমে কিন্তু সবাই পাবে, কিন্তু সবাই যদি মনে করলে আমি প্রথমে পাবো তাহলেই ভুল হয়ে যাবে। 51 লাখ নাগরিকের নাম চূড়ান্ত করতে কাজ করবে এলাকা ভিত্তিক কমিটি। মাইকিং, এমনকি বাড়ি বাড়ি গিয়েও নাম সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনলাইনেও করা যাবে নাম নিবন্ধন। আর জটিল রোগে আক্রান্তদের নাম চূড়ান্ত করবে সংশ্লিষ্ট হাসপাতাল। ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন কিংবা অন্য যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড যেখান থেকে তার বয়সটা বোঝা যাবে তার মাধ্যমে করতে পারবেন। প্রক্রিয়াকে স্বচ্ছ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কাজ চলছে বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা আশা করি না যে কোনো বিশৃঙ্খলা হবে, তবে এটা তো সত্যি কথা যে সারা দেশের সব লোককে আমরা একসাথে টিকা দিতে পারবো না, তো কাজেই এটা ধৈর্য ধরতে হবে। করোনা টিকার প্রথম ডোজ নেয়ার পরে 28 দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হার্নিয়া হয়েছে শরীরের বাম পাশে, আর চিকিৎসক অপারেশন করেছেন ডান পাশে। বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এক রোগী। বিচারের দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী।
ঝালকাঠির দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মানিক শারীরিক অসুস্থতা নিয়ে গত 22 নভেম্বর বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তার MS রহমান সুমনের কাছে যান তিনি। পরীক্ষা নিরীক্ষা করে মানিককে হার্নিয়া হয়েছে জানিয়ে তার বাম পাশে অপারেশন দরকার বলে ব্যবস্থাপত্র দেন চিকিৎসক। 18 ডিসেম্বর ওই হাসপাতালেই অপারেশন হয় মানিকের। তবে জ্ঞান ফিরলে রোগী বুঝতে পারেন বাম পাশে নয়, অপারেশন হয়েছে তার ডান পাশে। এতে করে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক সুমন কিংবা হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সাড়া না পেয়ে থানায় যান মানিক। আমার হার্নিয়াটা বাম পাশে, কিন্তু উনি আমার হার্নিয়া বাম পাশে অপারেশন না করে ডান পাশে অপারেশন করছে। তার জন্য আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আইনের আশ্রয় চাই। আমি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভুল চিকিৎসার দায় তাদের নয়, চিকিৎসকের। আপাতত ওই চিকিৎসককে কাজ থেকে বিরত রাখা হয়েছে জানিয়ে বিনামূল্যে ভুক্তভোগী রোগীর বাম পাশে অপারেশন করানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানায় তারা। কিন্তু আমি রাইট সাইড করলাম, লেফট সাইড করলাম না, এটা তো ভুল। সংশোধনের উপর আমি তো করেছিলাম যে আপনি এখানে থাকেন, আপনার এরপরে আপনার লেফট সাইড কারেকশন সহ আপনার যা কিছু খরচ হচ্ছে সব আমরা বহন করব। উনি রাজি হলেন না? উনি রাজি হলেন না। এখন তো চিকিৎসক তো আমার এমপ্লয়ি না, ওনাকে অফ করে রাখছি। অভিযুক্ত চিকিৎসক সুমন ক্যামেরার সামনে কথা না বললেও দাবি করেন তিনি কোনো ভুল করেননি। রোগীর দুপাশেই হার্নিয়া পাওয়া গেছে বলে দাবি তার। পুরো ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। না, এই সংক্রান্ত অভিযোগ তো অনেক সময় আসে, থানায় আসে এবং মামলা নেওয়া হয় এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে ওনাদের অভিযোগগুলো অনুসন্ধান করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা নেওয়ার দরকার হলে মামলা নেওয়া হবে, যা আইনত আছে আইনের দ্বারাই নির্ধারিত হবে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এমন একটি হাসপাতালে এই ধরনের ভুল হওয়ার আসলে কারণ কি? ধন্যবাদ। আসলে ভুল না হওয়ার কারণ কি অনুসন্ধানে এখন কি একটি অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রোগীরা যে বরিশালে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা বিভিন্ন ক্লিনিকের কাছে কি পরিমাণ জিম্মি হয়ে আছে তার একটি উদাহরণ এটা। আমি আজকে ডাক্তার যিনি এই সংশ্লিষ্ট ডাক্তার তাকে জিজ্ঞেস করেছিলাম যে সাইডে আপনি শিওর করলেন আপনি দিকে অপারেশন করলেন কেন? উনি বলেন হার্নিয়াটা পেয়ে থাকতেন তাহলে তো সেক্ষেত্রেও সম্মতি নেওয়া দরকার ছিল রোগীর। এটি কিন্তু বলেছেন হাসপাতালের সংশ্লিষ্ট যারা রয়েছেন ম্যানেজমেন্টে, তারাও বলেছেন যেটা একটা ভুল হয়েছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের ভুল বরিশালের হাসপাতালে আমরা কিন্তু এর আগেও নিউজ করেছি যে রোগী মারা গেছে, সে পর্যন্ত এই সমস্ত ভুলের কারণ হয়ে থাকে। প্রথম বেশ নাড়াচাড়া পড়ে থাকে, কিন্তু পরবর্তীতে আর সেটি খুব একটা এগোয় নেয়। যে ডাক্তারটি এই কাজটি করেছেন তিনি হচ্ছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বা বলতে গেলে একটু হাত ডাক দেওয়াই ডাক্তার। জিজ্ঞেস করেছিলাম পরিচালককে যে আপনাদের ডাক্তার এই কাজটি করেছে, এটা তো সমস্ত জায়গায় সবাই জানে, তো সেক্ষেত্রে আপনাদের এখন কর্তব্য কি? উনি বললেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি অভিযোগ করে তাহলে একটি তদন্ত কমিটি গঠন হবে, তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞেস করলাম বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যারা রয়েছেন তাদেরকে যে এই ব্যাপারে আসলে আপনারা কি করবেন। এটা তো ডাক্তার যারা চিকিৎসক সমাজ রয়েছেন তাদের লজ্জার বিষয়। তারা যেটি বললেন যে অভিযোগ যদি পাওয়া যায় তাহলে এই ব্যাপারে তারা সব পরবর্তী যে সিদ্ধান্তগুলো প্রয়োজন সেই সিদ্ধান্তগুলো নেবেন। জিজ্ঞেস করলাম রোগী যিনি এই ঘটনার শিকার হয়েছেন তাকে যে আপনি আসলে একটি সাধারণ ডায়েরি করেছেন, এখন এই বিষয়টিকে নিয়ে কতদূর এগোতে চান। উনি বলেছেন আল্লাহ আমাকে জানে বাঁচিয়েছে, এই থেকে এই সুরেই বলেছেন যে আল্লাহ আমাকে জানে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আর ওই হাসপাতাল বা এই নিয়ে কোনো কিছু করবো না। এখন বিষয়গুলো এইভাবেই ঢাকা পড়ে যায়। পুলিশ যেটি বলছে যে তারা তদন্ত করে দেখবে, কিন্তু সাধারণ ডায়েরি তদন্ত এক ধরনের হয়ে থাকে, যদি মামলা হতো তাহলে মামলা তদন্ত এক ধরনের হয়ে থাকে। মাঝখান থেকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা বিনা চিকিৎসা আবার বিনা টাকা পয়সা আবার মামলা করে দেবেন। রুগী বলেছে পেরিয়ার একবার আল্লাহ তাকে মাফ করে, উনার বক্তব্য যে আল্লাহ তাকে মাফ করেছে আর উনি ডাক্তারের সামনে যাবেন না। তো এই হচ্ছে বাস্তবতা। আর এখানকার শুধু এই ইসলামিক ব্যাংক হাসপাতাল বলে কথা নয়, যতগুলো বেসরকারি হাসপাতাল প্রায় 34টির মতো রয়েছে বরিশাল শহর এবং তার আশেপাশে এলাকায়, সবগুলো সম্পর্কে এই ধরনের অভিযোগ বিভিন্ন সময়
হাইলাইট হয়েছে, বিভিন্ন সময় এগুলো ভাইরাল হয়েছে, কিন্তু তা খুব একটা বেশি সময় পর্যন্ত গড়ায় না। এর মধ্যে এই সমস্ত মিটমাট হয়ে যায়। যারা এই সমস্ত হাসপাতাল পরিচালনা করেন বা এই সমস্ত ক্লিনিক যারা পরিচালনা করেন, তারা প্রচন্ড প্রভাবশালী, টাকা পয়সা থেকে শুরু করে রাজনৈতিক বল থেকে শুরু করে, তো যার ফলে যেটি হয় ওরা খুব সহজে এটি ধামাচাপা দিয়ে ফেলতে পারেন। এই অবস্থারও এই ঘটনা পরিণতি সেদিকেই যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে কথা হচ্ছিল সহকর্মী মুরাদ আহমেদের সাথে। অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আবুল হাসানকে। সকালে গাজীপুরে শ্রীপুরে তুলা উন্নয়ন খামারের উচ্চমান সহকারী রুনা পারভিনের নানা অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান তিনি। এ সময় খামারের তত্ত্বাবধায়ক ফরাদ হোসেন তাকে আটক করে রাখেন। উচ্চমান সহকারী রুনা পারভিনের বিরুদ্ধে নিয়মিত অফিসে না যাওয়া সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ঢাকা অফিসে পদায়ন হলেও তিনি অফিস করেন গাজীপুরের নিচু এলাকায়। তবে বেতন ভাতা সহ সব সুযোগ সুবিধা নেন ঢাকা অফিস থেকে। এছাড়া চাকরি নেয়ার সময় রুনা পারভিন 10 লাখ টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাজীপুর প্রতিনিধিকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়। এ বিষয়ে অভিযোগ জানানোর পর পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। ভোরে উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাব 15 এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানিয়েছেন, ইয়াবা পাচারের খবর পেয়ে ওই এলাকায় যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে চোরা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে 10,000 ইয়াবা, একটি এলজি, একটি ছুরি ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মাগুরায় কবরস্থান, শহীদ মিনার, স্মৃতিসৌধ নির্মাণ ও সংস্কারের নামে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে। এসব ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন জেলা পরিষদের কর্মকর্তারা। মাগুরায় 2019-20 অর্থবছরে উন্নয়ন প্রকল্পে 13 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, উন্নয়ন তো দূরের কথা, তৃণমূল জনপ্রতিনিধিরা বরাদ্দের পুরো টাকাই আত্মসাৎ করেছেন। কবরস্থান, বদ্ধভূমি, স্মৃতিসৌধ, শহীদ মিনার নির্মাণ ও সংস্কারের জন্য 780টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হলেও অনেক প্রকল্পেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মাগুরা আদর্শ কলেজে শহীদ মিনার নির্মাণের জন্য 2 লাখ টাকা দেওয়া হলেও সেখানে কোনো শহীদ মিনার নির্মাণ হয়নি। অথচ নতুন করে চলতি অর্থবছরে আরও 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ভুয়া প্রকল্পে অর্থ বরাদ্দের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। কুশাবাড়িয়া গ্রামে কোনো সার্বিক কোনো গোরস্থান নাই, যার যাই আছে ব্যক্তিগত পারিবারিক। এই বাউন্ডারির মধ্যে গাড়ি জায়গা ও গাড়ি শরিক সড়ক মাটি আছে। সদয় একটাই শালিকাতে তালকড়ি ইউনিয়ন, তাছাড়া আর কোথাও নাই। কিন্তু তারপরেও শুনি যে বিভিন্নভাবে বেনামাভাবে মানুষ টাকা পয়সা উঠাই নিয়ে যাচ্ছে। অথচ ভুয়া ও অকার্যকর প্রকল্পের বিষয়ে কিছুই জানা নেই বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান। কোনো কর্মকাণ্ড সেখানে নাই, অথচ তার লিস্ট করা আছে, এটা আমার কিন্তু জানা নাই বা সেভাবে কোনো অভিযোগ আসে নাই। যদি সেরকম কিছু আসে আমি অবশ্যই খতিয়ে দেখব। প্রকল্পগুলো যাচাই বাছাই করে অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলছেন এলাকার লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ শিকার চলছেই। বন বিভাগ নানা সময় অভিযান চালালেও থামানো যাচ্ছে না মৎস্য নিধনের ক্ষতিকর এই পদ্ধতি। সংশ্লিষ্টরা বলছেন, বিষ দিয়ে মাছ শিকার পুরোপুরি বন্ধ করা না গেলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য। 6,500 বর্গ কিলোমিটার সুন্দরবনের নদী ও খালসহ জলাধারের আয়তন 1874 বর্গ কিলোমিটার। জালের মতো বেষ্টিত এসব নদী খালে রয়েছে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি সহ প্রায় 400 প্রজাতির মাছ। এসব মাছ শিকারের উপর নির্ভরশীল সুন্দরবন উপকূলের হাজার হাজার জেলে। তবে অতি লোভে বিষ দিয়ে মাছ শিকার করে অনেকে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না মাছ শিকারে বিষ প্রয়োগের এই প্রবণতা। তো আমরা তো মারিনি, একজনে তুই রেখে গেছে, তারই যে জাল আর ওই
অল্প একটু ছিল আর বাকিটা আমরা ওই খালা জাল দিয়ে মারিছি। বিষ ছাড়া এখন মাছ মারতে পারে না কেউ। ওই বিশাল জালে যারা ধরে তারা টুকটাক সব বিষ দেয়, মনে করেন ওই একটা বিষ 15-20 দিন 1 মাস করে হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন বিষ প্রয়োগে মাছ শিকারের জেরে মৎস্য প্রজনন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত মাছের প্রজাতি ধ্বংসের মুখে। জেলেরা কিন্তু যখন বিষ দিয়ে মাছ ধরে তখন তারা কিন্তু বড় মাছগুলো নিয়ে যায়, কিন্তু এই বিষের কারণে ছোট ছোট মাছ, ডিমওয়ালা মাছ, তারপরে ব্রুড ফিশ যেটা ব্রুড ফিশ অথবা লার্ভি সব কিন্তু একসাথে মানে বিনাশ হচ্ছে। তো আমি বলবো যে এই যে বিষ প্রয়োগের ফলে মাছ ধরার কারণে শুধু যে মৎস্য প্রজাতির বিলুপ্তি হচ্ছে তাই নয়, অন্যান্য জীববৈচিত্র্য এটাও কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন। বন বিভাগ বলছে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে ডিলার পর্যায়ে জেলেদের কাছে কীটনাশক সহ ক্ষতিকর রাসায়নিক বিক্রি বন্ধ, মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই বিষয়টা ওরা বন্ধ করার জন্য প্রয়োজনে আমরা ওখানে মোবাইল কোর্টের ব্যবস্থা নিচ্ছি। আরেকটা বিষয় আছে যে আমরা এই বিষ যারা বিক্রি করতেছে সেই বিষয়টা ও ডিলারদের কাছে যেন অবশ্যই আমাদের জেলেদের তালিকা পৌঁছায় দিচ্ছি যে সমস্ত জেলেদেরকে যেন বিষ সাপ্লাই না দেওয়া হয়। সুন্দরবনে তালিকাভুক্ত জেলে প্রায় 13,000। গত 1 বছরে শতাধিক অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে 80 জনকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে জীবন উৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদ স্মরণে নির্মাণ করা হয়েছে মৃত্যুঞ্জয়ী মিত্র নামের একটি স্মৃতিস্তম্ভ। দেশে মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনী স্মরণে এটিই প্রথম স্মৃতিস্তম্ভ বলে ধারণা নির্মাতাদের। সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের উপস্থিতিতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের প্রায় 1200 ফুট উঁচুতে অবস্থিত দুটি মন্দিরকে ঘিরে প্রতিদিনই ভিড় থাকে তীর্থযাত্রী আর ভ্রমণ পিপাসুদের। পাহাড়ে উঠতেই এসব মানুষের চোখ এখন আটকে যাচ্ছে নান্দনিক ভাস্কর্যে, যেখানে স্মরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সদস্যদের। মুক্তিযোদ্ধারা জানান 71-এর 12 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যৌথভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ করে মুক্তি ও মিত্রবাহিনী। 13টি সম্মুখযুদ্ধ ও 9টি গেরিলা যুদ্ধে মিত্রবাহিনীর অর্ধশত সদস্য ও অসংখ্য মুক্তিবাহিনী সদস্যদের প্রাণের বিনিময়ে 17 ডিসেম্বর হানাদার মুক্ত হয় এলাকাটি। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এই স্মৃতিটা আমাদের অবশ্যই যুগ যুগ ধরে আমাদের দেশের জনগণ এটা অবশ্যই স্মরণ করবে। উদ্বোধনকালে স্মৃতিস্তম্ভটি মিত্রবাহিনীর সদস্যদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার সুন্দর নিদর্শন বলে মন্তব্য করেন ভারতীয় হাই কমিশনার। আমি এখানে এসে সীতাকুণ্ডের মানুষের ভালোবাসায় সত্যি অভিভূত, বিশেষ করে এই সুন্দর ও চমৎকার নান্দনিক স্মৃতিস্তম্ভের জন্য। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী হাতে হাত রেখে 71-এর যুদ্ধ করেছে। বাংলাদেশিরা ভারতীয়দের সত্যি কতটা ভালোবাসে তার একটি অনন্য নিদর্শন হলো এই স্মৃতিস্তম্ভ। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। 30 লাখ টাকা ব্যয়ে মৃত্যুঞ্জয়ী মিত্র স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। তাদের দাবি, মিত্রবাহিনীর শহীদদের স্মরণে দেশে নির্মিত এটি প্রথম ভাস্কর্য। আমরা এটার জন্য আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করতেছি যে আমরা এরকম একটা কাজ করতে পেরেছি, যে যৌথ বাহিনীর স্মৃতি রক্ষার্থে বাংলাদেশের কোথাও কিছু হয়েছে আমার জানা নেই, কিন্তু আমি এই চট্টগ্রামে এই সীতাকুণ্ডতে ঐতিহ্যবাহী স্থানে আমরা সেটা করেছি। চলতি বছরের মার্চে এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা যথাসময়ে উদ্বোধন করা যায়নি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চারদিকে যেন বিছানো হলুদ চাদর, মৃদু বাতাসে ওঠে হলুদ ঢেউ। শীতে এই রূপ কিশোরগঞ্জের ফসলের মাঠের। দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত প্রকৃতিকে সাজিয়েছে এই রঙে, যা মনে আনে অনাবিল প্রশান্তি। প্রকৃতির এমন অপার সৌন্দর্য দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। কিশোরগঞ্জের হাওর আর চরের মাঠ যেন এখন হলুদ চাদরে ঢাকা। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। শীতের প্রকৃতিতে হলুদের এই আভা এনেছে সরিষা ফুল, আর ফুলে থাকা মধুর লোভে উড়ে বেড়াচ্ছে মৌমাছিরা। সকালে শিশিরে ভেজা ফুলের সৌন্দর্য বাড়ে আরও। সরিষা ফুলের ঘ্রাণ, হালকা বাতাসে গাছের দুলুনিতে হলুদ ঢেউ আর ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন মুগ্ধ করবে যে কোনো প্রকৃতিপ্রেমীকে।
রোপা আমন কাটার পর বোরো আবাদের আগে দীর্ঘ বিরতি। এই সময়েই চাষ করা হয় সরিষা। তাই স্থানীয়ভাবে বাড়তি ফসল হিসেবে পরিচিত তেল জাতীয় এই রবি শস্য। এর ওপর এবছর সরিষার ফলনও হয়েছে বাম্পার, তাই খুশি কৃষকরা। আমরা সরিষা জমি আমরা কার্তিক মাসে পালছি, মাঘ মাস থেকে আমরা কৃষক আমরা শেষ করা তুলি। ফসল খুব ভালো ফসল হয়। অর্গানিক ফসলটা আমরা করার পরে মনে করি আমরা শস্যটা করি, করলে পরে মনে করি আমরা লাভবান থাকি। প্রতি বছর এই সময়ে মাঠে হলুদের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। এই যে মৌমাছির গুঞ্জন, এই যে হলুদের গালিচা, এটার এই দৃশ্যের কোনো তুলনা হয় না। এটা আমাদের চিত্তকে বিমোহিত করে, আর আমরা এই যানজটের কবলে এই লোহা কাঠের শহর থেকে সুযোগ পেলেই এখানে ছুটে আসি। এদিকে ন্যায্য মূল্য পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। বোরো ধান লাগানোর আগে মধ্যবর্তী সময় স্বল্প জীবনকালের সরিষা আবাদ করে কৃষকরা লাভবান হয় বলে এবছর কৃষকরা ব্যাপকভাবে সরিষা আবাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি বছর কিশোরগঞ্জে ৭,৬২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।